পানি কমায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। লালমনিরহাটে ধান ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতি, কুড়িগ্রামে দেখা দিয়েছে ভাঙন। পুরোদমে ক্লাস চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেশন জটের সংখ্যা। আবাসিক হলে পর্যাপ্ত সিট না থাকায় নির্মাণ হবে নতুন ভবন। লেবানন জুড়ে ইসরায়েলি আগ্রাসনে শতাধিক মৃত্যু। পাল্টা হামলার দাবি হিজবুল্লাহর। স্থল অভিযানের প্রস্তুতি তেল আবিবের। এবং সাফ অনূর্ধ্ব-17 শিরোপা লড়াই আজ। বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষের সমীহ থাকলেও জয়ের লক্ষ্যই বলছেন কোচ। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। লালমনিরহাটে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কুড়িগ্রামে 39 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো কমেনি দুর্ভোগ। এখনো নিম্নাঞ্চল ও চরাঞ্চলে অন্তত 8,000 হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে। বাড়িঘর থেকে নামতে শুরু করেছে পানি। এদিকে কুড়িগ্রামে নদী অববাহিকার চরাঞ্চল নিচু এলাকার ঘর বাড়ি থেকে পানি নেমে গেলেও এখনো তলিয়ে আছে শত শত হেক্টর জমির আমন ক্ষেত। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন। বৃষ্টি বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে। এই পানিতে আমার খুব কষ্ট করে আসি, আমরা নির্ভর চলে গেছে সাইকেল টাইকেল নিয়ে। বাড়ি ঘর ধরে পানি এবং গরু বছর থেকে জায়গা নাই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, বেড়ান করার কষ্ট হয়ে গেছে। কোনো চুলে টুলে সম্পূর্ণ বাড়ি ঘর শোকগুলি তলে গেল। এই আপনি দেখেন তোষক বাড়ি শোক তলে গেছে। 3 দিন থেকে আমি খাবো কোনো বুদ্ধি নেই, সেটা শুক না গেছে। এমন কোনো লোক আমার উদ্দেশ্য করে না কি খাই না খাই না। জন্য বন্যা এলাকার জন্য বেড়াইতে পারি না, খাইতে নিতে পারি না। আবার পাক শাক সব বন্ধ হয়ে গেছে, গরু বাছুর টুছু মানুষ সব রাস্তার ধারে পড়িয়েছি। এবার থাকছে অন্য প্রসঙ্গ। 3.5 মাস পর একাডেমিক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষক শিক্ষার্থীরা। জট কমাতে অনলাইনে ক্লাস নিতে জোর দিয়েছেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস। এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে। তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। অপরাজয় বাংলা, মধুর ক্যান্টিন, টিএসসি, নীরবতা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। টানা 3.5 মাস পর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘদিনের স্থবিরতায় সেশন জটের শঙ্কাও থাকছে। আমরাও চেষ্টা করব ক্লাসগুলোকে যেভাবে কভার করা যায়, যদি এক্সট্রা লাগে, যদি অনলাইন লাগে, যেভাবে কভার করা যায় করে সেশন জটকে যতটা রিডিউস করা যায়। সেশন জটের সংখ্যা তো সবসময় থেকেই যায়, চাইলে একটু এদিক সেদিক করে অ্যাডজাস্ট করা যাবে। কিছু কিছু ডিপার্টমেন্টের হয়তো বা পরীক্ষাটা একটু পিছিয়ে হতে পারে বা মানে কোর্সটা একটু লেন্দি হতে পারে, বাট ওরকম সেশন জটে পড়বো বলে আমার মনে হয় না। সেশন জট রোধে অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ অধ্যাপক রুবায়েত ফেরদৌসের। সেশন জটের যে সংখ্যা করা হচ্ছে, আমরা কিন্তু এরকম সংকট বহুবার পার করেছি আমরা। তো আমরা মনে হয় এইটাও আমরা হয়তো ক্লাসের সংখ্যা বাড়িয়ে দিয়ে কিছু অনলাইন কিছু অফলাইন দিয়ে এই সেশন জট হয়তো আমরা কমাতে পারবো। এদিকে শিক্ষার্থীদের অনুপাতে আবাসিক হলগুলোতে পর্যাপ্ত সিট না থাকায় ভোগান্তি বাড়ছে। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, শিক্ষার্থী অনুপাতে হলে সিটের সংখ্যা অপ্রতুল, তাই নতুন হল নির্মাণে উদ্যোগ নেওয়া হবে। বন্ধুপ্রতিম রাষ্ট্র যারা আছে, বিশেষ করে আমরা সেদিনও যখনই কোনো সুযোগ পাই সরকারি মহলেতে উপস্থাপন করেছি, কর্পোরেট মহলেও আমাদের এতে উপস্থাপন করার আগ্রহ আছে। বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর মধ্যে যখন যারা আমাদের এখানে বিভিন্ন সময়ে সরকারিভাবে ভিজিটে আসেন, সেদিন উদাহরণস্বরূপ বলছি যে আমাদের মাননীয় চাইনিজ অ্যাম্বাসেডর মহোদয় এসেছিলেন, তাকেও আমরা অনুরোধ করেছি যে আমাদের হলের ব্যাপারে তারা কোনো সহযোগিতা করতে পারেন কিনা। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান জানান, নীতিমালার ভিত্তিতে হলে সিট বরাদ্দ হবে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত, মৃত্যুর ঘটনা ঘটেছে।
একদিনে মারা গেছে ৮ জন আর শনাক্ত হয়েছে ১,২২১ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি এলাকায় ২০৬ জন, দক্ষিণ সিটিতে ২২৮ এবং চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন। এদিকে একদিনে সারা দেশে ১,০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে ১৫৮ জন। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডে এসেছে নতুন মোড়। নতুন করে অ্যাডভোকেট শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ। রুনির ভাই বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য এই সিদ্ধান্ত তাদের। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাটি নিষ্পত্তির আশা জানান এই আইনজীবী। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। সাবিনা মজুমদার রিপোর্টে দেখুন বিস্তারিত। সাংবাদিক সাগর রুনি হত্যার পেরিয়েছে ১ যুগ। মামলার ফাইল পুলিশ সিআইডির হাত ঘুরে শেষ পর্যন্ত যায় র্যাবের কাছে। শেখ হাসিনা সরকারের সময় আলোচিত এই হত্যাকাণ্ডের জট খুলতে পারেনি কোনো সংস্থাই। ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে প্রধান উপদেষ্টার কণ্ঠেও ধ্বনিত হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। এতে নতুন করে আশার আলো দেখছেন সাগর রুনির স্বজন ও সহকর্মীরা। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড সহ বহুল আলোচিত 5টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মামলার বাদী রুনির ভাই নওশের রোমান নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবী। রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তৎকালীন সরকার তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। তদন্তকারী সংস্থা ওরা আসলে আমার মনে হয় না ঠিকমতো কোনো তদন্ত করেছে এবং শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে কাজ করার কথা জানিয়েছেন এ মামলায় নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির। জানান, নতুন করে পিবিআইকে তদন্তের দায়িত্ব দিতে আবেদন করা হবে। এখন যে আছে র্যাব করছেন, বাংলাদেশে আপাত অর্থে আমাদের জানা মতো সবচেয়ে এফিশিয়েন্ট তদন্ত সংস্থা হলো পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আমরা পরামর্শ করেছি, প্রাথমিক আলোচনা করেছি, আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন সাগর সরোয়ার ও মেহেরুন রুনি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 48 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও পেরিয়ে গেছে 1 যুগ। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সামুদ্রিক ঝিনুকের বাণিজ্যিক প্রসার খাদ্য হিসেবে দেশে ও দেশের বাইরে জনপ্রিয় করতে গবেষণা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। উপকূলীয় অঞ্চলের বাইরে কিভাবে সামুদ্রিক মাছের মতো ঝিনুককে খাদ্য হিসেবে জনপ্রিয় করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন গবেষকরা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ কাজে লাগাতে চলছে নানা উদ্যোগ। আগে থেকেই বিভিন্ন শৈবাল, শামুক ও মাছ অর্থনীতিতে অবদান রাখছে। এবার ঝিনুককে এ খাতে যোগ করতে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের একদল গবেষক। তো আমরা যেটা চেষ্টা করছি এর মাধ্যমে, যে আমাদের সুবিশাল সমুদ্রে মৎস্য সেক্টরের মৎস্য আইটেমের পাশাপাশি শেলফিশ আইটেম রয়েছে, যেগুলোকে আমরা বাইভাল বলি, ওয়েস্টার, ক্ল্যাম, বিভিন্ন ধরনের অ্যাবালোনি, অনেক ধরনের স্পিসিস আছে যেগুলো মানে ভ্যালুয়েবল ফুড আইটেম। সেই ফুড আইটেমটা কিন্তু আমাদের দেশে অত বেশি প্রচলিত নয়। আমরা যদি এই ফুড আইটেমটাকে সামনে এনে আমাদের দেশে প্রচলিত করতে পারি, আমাদের সকলের যেমন পুষ্টি চাহিদা পূরণ হবে, পাশাপাশি বাইরে যখন আমরা রপ্তানি করতে পারবো, বৈদেশিক মুদ্রাটাও কিন্তু আমরা এখান থেকে অর্জন করতে পারি। কোস্টাল এলাকায় আমরা কিছু এন্টারপ্রেনার ডেভেলপ করব, তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে এই মেরিট্রিক স্পেসিস থেকে আমরা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করব।
রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে জানানো হয় সামুদ্রিক বাইভাল্ভ এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি, তাই খাদ্য হিসেবে জনপ্রিয় করতে নেওয়া হয়েছে প্রকল্প। রব অত বাইভাল্ভ মাসল কেউ খেতে চাচ্ছে না, তাকে যদি আমি একটা অন্য একটা রেসিপি করে তার সামনে দিয়ে তো সে এটা খাবে। এই ধারণা থেকে আমরা এই কাজটা এই রিসার্চের প্রস্তাবটা আমরা নিয়েছি। আপাতত প্রাকৃতিকভাবে ঝিনুক পাওয়া যাচ্ছে, তবে চাহিদা বাড়লে প্রকৃতিতে এর প্রভাব ও চাপ পড়তে পারে। এজন্য হ্যাচারি গড়ে তোলার পরামর্শ মৎস্য বিভাগের। হ্যাচারি থেকে যখন রেনু সরবরাহ করে তখন কালচারটার চলমান থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চলমান থাকবে। এই জন্য আমার প্রস্তাবটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের আগেই আমাদের এই কালচার যাতে কনফার্ম হয়, মানে অব্যাহতভাবে চলতে থাকে, সাস্টেইনেবলি চলতে থাকে, সেই জন্য হ্যাচারি ডেভেলপ করা উচিত। ঝিনুক দেশের বাজারে জনপ্রিয় খাদ্য হিসেবে পরিচিত করানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা আছে বলছেন গবেষকরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সারা দেশের ন্যায় বগুড়াতে উদযাপিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। এ নিয়ে জানাতে বগুড়া জেলা পরিষদে আছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কন্যা দিবস উপলক্ষে কি কি আয়োজন আছে সেখানে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আগামী বাংলাদেশ, এই প্রতিপাদ্যতে ডানা আজ সারা দেশের ন্যায় বগুড়াতেও পালিত হচ্ছে জাতীয় কন্যা শিশু দিবস। কন্যা শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে আজ কিন্তু এই বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম সেজেছে এক অপরূপ সাজে। আজকে এই মঞ্চে অতিথিদের আসরে কিন্তু আসীন করেছে দুইজন শিশু প্রতিনিধি। আজকে অতিথিদের পাশাপাশি তারাও কিন্তু বক্তব্য দিচ্ছেন, তারা কথা বলছেন নিজেদের অধিকার নিয়ে। আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম। কথা বলেছেন ডেপুটি সিভিল সার্জন শাহনাজ পারভিন, যিনি শিশুদেরকে নিজের এই পর্যন্ত আসার যে যাত্রাটি ছিল তিনি কিন্তু সেটি তুলে ধরেছেন। সকালে র্যালি, তারপর আলোচনা সভা এবং এই দিনটিকে ঘিরে আজকে কিন্তু জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন রেখেছে দিনভর কর্মসূচি, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি আজকে কিন্তু দিনভর পালন করবে। আমি একটু সরাসরি কথা বলবো জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মোহাম্মদ ইসাক আলীর সাথে, যে আজকে কন্যা শিশু দিবসে তারা শিশুদের কি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। আজকে জাতীয় কন্যা শিশু দিবস। আমরা চাই সকল কন্যারা সমান সুযোগ নিয়ে বেড়ে উঠুক, কোন রকম বৈষম্য শিকার হবে না। আমরা জানি, আমরা চাই এটা দেশের সার্বিক উন্নয়নে এরা অংশগ্রহণ করুক। আমরা বিকলনের সেই কথা বারবার মনে করতে চাই, তোমরা শিক্ষিত মেয়ে দাও, মা দাও, আমাদের শিক্ষিত জাতি উপহার দেবো। আমরা সে আশা নিয়ে কাজ করে যাচ্ছি, যাতে আজকের মেয়েরা আগামী দিনে ভবিষ্যতে গড়ে ওঠে, একটা ভবিষ্যৎ প্রজন্মের তৈরিতে ভূমিকা রাখে, বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখে, এটা আমাদের প্রত্যাশা। শিশুরা সকল প্রতিবন্ধকতা দূর করে ছেলেদের পাশাপাশি মেয়েরাও বড় হয়ে উঠে তাদের স্বপ্ন পূরণ করুক, দেশের উন্নয়নে ভূমিকা রাখুক, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ডানা, আপনি শুনছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বলছিলেন যে কন্যা শিশু শুধু নয়, শিশুদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজে দূর হোক বৈষম্য, ছেলে মেয়ের বৈষম্য দূর হয়ে প্রতিটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রে স্থাপিত হোক সমতা এবং এইচডিজি বাস্তবায়ন সহ দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে কন্যা শিশুদের যে সম অবদান এবং অংশগ্রহণ কতটা জরুরি তা কিন্তু শিশু অধিকার সপ্তাহের আজ দ্বিতীয় দিনে আনুষ্ঠানিকভাবে ঘটা করে সেটিই পালিত হচ্ছে, যেখানে কন্যা শিশুদের যে প্রাণবন্ত অংশগ্রহণ তাতে কিন্তু আমরা একটি আগামী নতুন এবং সমৃদ্ধ বাংলাদেশের জানান পাচ্ছি। জানা বগুড়া জেলা পরিষদ মিলনায়তন থেকে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনের আমার কাছে আজকে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। বগুড়া জেলা পরিষদ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন সংবাদ সকাল। এবার থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরে থেমে নেই ইসরায়েলি হামলা। গেল 24 ঘন্টায় লেবানন জুড়ে 105 জনের প্রাণহানি ঘটেছে। সোমবার সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। সীমান্তে মোতায়েন হচ্ছে বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান। এ নিয়ে আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুতে যেন শোকের ছায়া চারপাশে। নাসরুল্লাহর মৃত্যুর খবরটি আমাদের কাছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ছিল। আমাদের শরীর কেঁপে উঠেছে। এটা খুবই বড় একটা ঘটনা। যখন এই সংবাদটা পেয়েছি সেই মুহূর্তটা বর্ণনা করতে পারবো না। আমরা মর্যাদাহীন হয়ে পড়লাম। আগে আমাদের মর্যাদা ছিল, কিন্তু এখন তা চলে গেছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী। চলছে একের পর এক বিমান হামলা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলি বোমা হামলায় লেবানন জুড়ে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বোমা হামলার কথা জানিয়েছে ইসরায়েল। হামলার শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলের বাইরে রাজধানীর কোলা এলাকায় প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলা বারুদের সংরক্ষণাগার ধ্বংস করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। এতে নতুন করে ঘটেছে হতাহতের ঘটনা। এদিকে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করেছে তেল আবিব। এদিকে রোববার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি, দেশটির উত্তর পূর্বাঞ্চলে তিবেরিয়াস অঞ্চলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা উন্মুক্ত স্থানে পড়েছে। তবে হিজবুল্লাহর ভাষ্যমতে শুধু সীমান্ত এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর চৌকি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।